সেটা 1990-এর দশক। ভারতীয় ফুটবলে মাঠ কাঁপাচ্ছে কৃষাণু দে নামে একটা ছেলে। তো ধীমান দে সম্পাদিত একটি পত্রিকা, খেলা পত্রিকা ছিল তখন, খেলা পত্রিকার সাক্ষাৎকারে কৃষাণু দেকে জিজ্ঞাসা করা হয়, এই যে ভারতীয় ফুটবল কেন আন্তর্জাতিক ফুটবলের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেল? কৃষাণু দে উত্তরে বলেছিল, যদি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ থেকে সমরেশ বসুতে নামতে পারে, তাহলে ভারতীয় ফুটবল চুনী গোস্বামী থেকে কৃষাণু দেতে নামতে পারবে না কেন? এবার দেখুন, ময়ূখ রঞ্জন ঘোষ সমরেশ মজুমদারের মতো সাহিত্যিক নন, কিংবা মৌপিয়া নন্দী কৃষাণুদের মতো ফুটবলার নন, কিংবা ফুটবলের আলোতে আলোকিত হয়ে তারা জীবনে যা যা অ্যাচিভ করেছেন, এদের দুজন কেউ তা করতে পারেননি। আজকে যে শীর্ষক নিয়ে আমরা কথা বলতে চলেছি, আপনারা ভিডিওর শুরুতে আশা করি দেখেছেন, সেটা আমরা এর নাম দিয়েছি গৌর কিশোর ঘোষ থেকে ময়ূখ ঘোষ, আর মতি নন্দী থেকে মৌপিয়া নন্দী। এই যে বাংলা সাংবাদিকতার একটা সার্কেল যদি ধরি, তার যে অধঃপতনের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে একটু বোধহয় কথা বলা উচিত। তাই কৃষাণুদের সেই বিখ্যাত কথা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। ময়ূখ রঞ্জন ঘোষকে আপনারা কম বেশি সবাই চেনেন, রিপাবলিক বাংলার সাংবাদিক। মৌপিয়া নন্দীকেও আপনারা চেনেন, দীর্ঘদিন ধরে মৌপিয়া নন্দী আমাদের রায়টাকেই খানিকটা আপনার রায় নামে প্রোগ্রাম করে বাঙালির কাছে পরিচিতি লাভ করেছে। 2008-9 সালে যখন নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড় উত্তাল হচ্ছে, তখন আমরা দেখেছিলাম এই মৌপিয়া নন্দী মাওবাদী হানারকে প্রায় তুচ্ছ করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন, কিষেনজির সাক্ষাৎকার নিয়েছেন, সরকারি আমলাদের সাক্ষাৎকার নিয়েছেন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উল্টে যাওয়ার পরদিন সেখানে পৌঁছে গিয়েছেন, এক জামা কাপড়ে দিনের পর দিন জঙ্গলমহল কাভার করে বাঙালির মেয়ে, বাঙালির গ্রামের মেয়ে পৌঁছে গেছেন টেলিভিশনের পর্দায়। সেই মৌপিয়া নন্দী আজকে জি 24 ঘন্টা থেকে কলকাতা টিভির সাংবাদিক হয়েছেন। পশ্চিমবঙ্গের তাবর তাবর রাজনীতিবিদদের সাক্ষাৎকার নিয়েছেন। প্রতিষ্ঠিত সাংবাদিক বলতে যা বোঝায় মৌপিয়া নন্দী তাই। আর ময়ূখ রঞ্জন ঘোষ জীবনের কেরিয়ারটা কিছুদিন দিল্লিতে থেকে শুরু করার পর বাংলায় শিফট হয়েছেন রিপাবলিক বাংলার হাত ধরে। মাঝখানে তিনি কিছুদিন নিউজ 18 বাংলায় কাজ করলেও তিনি পরিচিতি মূলত পেয়েছেন রিপাবলিক বাংলার সাংবাদিক হিসাবে। আমরা 2014 পরবর্তী সময় ভারতবর্ষের সামগ্রিক সাংবাদিকতা বলতে যা বুঝতাম, তার সাথে বাঙালি বরাবর আলাদা থাকার চেষ্টা করেছে। বাঙালি শুধুমাত্র সাংবাদিকতায় নয়, যখন ভারতবর্ষ একটা জওহরলাল নেহেরুকে চেয়েছে, তখন বাঙালি বিধান রায়কে চেয়েছে। যখন ভারতবর্ষ ইন্দিরা গান্ধীকে চেয়েছে, বাঙালি জ্যোতি বসুকে চেয়েছে। যখন ভারতবর্ষ মহাত্মা গান্ধীকে চেয়েছে, বাঙালি তখন সুভাষ বোসকে চেয়েছে। তো বাঙালি বরাবর আলাদা থেকেছে। কিন্তু 2014 পরবর্তী সময় থেকে ভারতীয় সাংবাদিকতা, যাদের হাত ধরে সাংবাদিকতা থেকে কোট আনকোট চিল্লামিল্লিতে পরিণত হলো, তাদের হাত থেকে খানিকটা বাঁচিয়ে রেখেছিল অঞ্জন বন্দ্যোপাধ্যায়, এই মৌপিয়া নন্দী, সুমন দের মতো বড় বড় সাংবাদিকরা। অর্ণব গোস্বামী যখন টাইমস নাওতে ছিলেন, তিনি এতটা চিৎকার করতেন না। তিনি তৈরি করলেন রিপাবলিক বাংলা, রিপাবলিক ভারত, রিপাবলিক টিভি, পরে রিপাবলিক বাংলা অবশ্যই। তো সেখানে তিনি সাংবাদিকতাটাকে এক প্রকার চিল্লামিল্লিতে নিয়ে গেলেন। শুধুমাত্র অর্ণব গোস্বামী নয়, সুধীর চৌধুরী, আরো বেশ কয়েকজন নাম আছে। আমরা আসলে যাদেরকে সাংবাদিক বলতে ছোটবেলা থেকে চিনতাম, বারখাদাত থেকে আরো অনেকে, প্রণয় রায়, বড় বড় সাংবাদিক, আরফা খানম শেরবানি, অনেক বড় বড় সাংবাদিক যাদেরকে আমরা ছোটবেলা থেকে চিনতাম হিন্দি ইংরাজি সাংবাদিক হিসাবে, তারা আস্তে আস্তে অবসোলেট হয়ে গেলেন। তার জায়গায় উঠে এলো অর্ণব গোস্বামী, সুধীর চৌধুরীর মতো সাংবাদিক। তাদের মধ্যে কেউ কেউ 2000 টাকার নোটে মাইক্রোচিপের খবর দিল আমাদের কাছে, কেউ কেউ খবরটাকে পাকিস্তানে নিয়ে চলে গেল, ভারতের খবরে পাকিস্তান ট্রেন্ড করতে শুরু করলো, বাংলাদেশ ট্রেন্ড করতে শুরু করলো,
আস্তে আস্তে অগোচরে বাংলাদেশ আমাদের শত্রু হয়ে যেতে শুরু করলো এইসব সাংবাদিকদের হাত ধরে। কিন্তু তখনও পর্যন্ত বাঙালির সাংবাদিকতা, বাঙালি কিছুটা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে, খানিকটা এবিপি আনন্দের সুমনের হাত ধরে, খানিকটা জি 24 ঘন্টার মৌপিয়ানন্দী অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, কিংবা যারা খবরের কাগজে যারা রয়েছেন তাদের হাত ধরে। এই পরিস্থিতি ঠিক কবে বদল হলো আমরা জানি না, কিন্তু বাঙালি, আমরা যারা বাংলায় সাংবাদিকতা পড়েছি, আমরা যারা বরুণ সেনগুপ্তকে দেখে বড় হলাম, আমরা যারা গৌর কিশোর ঘোষকে দেখে বড় হলাম। আচ্ছা, এই গৌর কিশোর ঘোষকে সবাই হয়তো চেনেন না। গৌর কিশোর ঘোষ একসময় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলেন, পরবর্তীকালে তিনি আজকাল পত্রিকা তৈরি করেন। আনন্দবাজার পত্রিকায় তিনি থাকাকালীন একটা বিরাট অংশের মানুষ এই গৌর কিশোর ঘোষকে ভীষণ কংগ্রেসি বলে জানতেন। তার এক প্রকার শিষ্য ছিলেন বরুণ সেনগুপ্ত, যিনি পরবর্তীকালে বর্তমান পত্রিকা শুরু করেন। বাংলার জার্নালিজমে, বাংলার সাংবাদিকতায় বরুণ সেনগুপ্ত একটা মাইল ফলক বলা চলে। তো এই গৌর কিশোর ঘোষ, এই বরুণ সেনগুপ্ত কংগ্রেসি হওয়া সত্ত্বেও 1975 সালে তাদেরকে মিসা আইনে গ্রেফতার করা হয়, যেহেতু তারা ইমার্জেন্সির বিরোধিতা করেছিল। ইন্দিরা গান্ধীর সরকার গৌর কিশোর ঘোষকে 1 বছর জেলে রেখেছিল, অথচ এরা প্রত্যেকে কংগ্রেসই ছিল। তারপর বাংলা সাংবাদিকতা আমরা জয়ন্ত ঘোষালকে পেয়েছি, গৌতম ভট্টাচার্যকে পেয়েছি, তার আগে পেয়েছি মতি নন্দীকে, খেলার সাংবাদিকতায় যিনি মহিরুহ বলা চলে, যাকে দেখে গৌতম ভট্টাচার্য শিখেছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। তারপর আস্তে আস্তে 2005, 6, 7 এই সময় থেকে 24x7 ব্রেকিং নিউজ চ্যানেল বা নিউজ চ্যানেলের জন্ম হলো। তৎকালীন এবিপি আনন্দ, আজকে স্টার আনন্দ, তৎকালীন আকাশ বাংলা এবং জি দুজন মিলে তৈরি করলো 24 ঘন্টা, যা আজকে জি 24 ঘন্টা। তারপর একটার পর একটা চ্যানেল এলো, রিপাবলিক অনেক পরে এসছে, তার মাঝে সিএন এসছে, ক্যালকাটা নিউজ, নিউজ টাইম, তার মাঝে এসছিল মহুয়া খবর, তারপর এনি বাংলা, এরকম ছোট ছোট অনেকগুলো খবরের চ্যানেল এসেছিল, বন্ধ হয়ে গিয়েছিল। আমরা জানতাম চ্যানেল 10 বলে একটা চ্যানেল চলতো, যেটা মূলত সারদা গ্রুপের ফান্ডিং এ চলতো। এরকম ভাবে সাংবাদিকতাটা চলছিল। কিন্তু যেভাবে 2014-15 সালে হঠাৎ করে অর্ণব গোস্বামী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমার খালিদকে চ্যানেলে ডেকে এনে বলে দিল অ্যান্টি ন্যাশনাল, টেররিস্ট, বলে দিল আপনি পাকিস্তানের দালাল, আপনি জেএনইউর ভেতরে ভারত বিরোধী কার্যকলাপ করেন, আপনার জন্য দিল্লির দাঙ্গা হয়েছে। এবং কোনো এক অজ্ঞাত কারণে টেলিভিশন নিউজের চাপে পড়ে জি নিউজ, এই রিপাবলিক, এই টাইমস নাও, এরকম কিছু সংবাদ চ্যানেলের চাপে পড়ে জেএনইউতে কয়েকজন ছাত্র জেল হয়ে গেল। আজও পর্যন্ত উমার খালিদকে আটকে রাখা হয়েছে। আজকে 4 বছর ধরে বিনা ট্রায়ালে উমার খালিদকে গ্রেফতার করে রাখা হয়েছে। এবং যে বলা হয়েছিল, এই অর্ণব গোস্বামীরা যে বলেছিল যে দিল্লি দাঙ্গায় উস্কানি দিয়েছে অর্ণব গোস্বামী, এই মাফ করবেন, দিল্লি দাঙ্গায় উস্কানি দিয়েছে উমার খালিদ, তার বিরুদ্ধে একটা আজকে অব্দি প্রমাণ পাওয়া যায়নি, আজ অব্দি ট্রায়াল শুরু হয়নি। সেই সাংবাদিকতাকে বাঙালি আমরা যারা, তারা কেউ কেউ বলেছিলাম গদি মিডিয়ার সাংবাদিকতা। আমরা শিখেছিলাম কিছু সাংবাদিক যারা এই নিউজ চ্যানেলের এই যে চিৎকার চেঁচামেচি থেকে বেরিয়ে গিয়ে ইউটিউবে কাজ করতে শুরু করেছে, যাদের মধ্যে একটা বড় নাম রবিশ কুমার, যাদের মধ্যে একটা বড় নাম বারখাদাত, কিংবা আরো অনেকে যারা বেরিয়ে এসেছিল, তাদেরকে দেখে আমরা এদেরকে গদি মিডিয়া বলেছিলাম। এবার বাংলা মিডিয়ায় এই চিৎকার চেঁচামেচিটা ছিল না, সেটা শুরু হলো কার হাত ধরে? খানিকটা রিপাবলিক বাংলার হাত ধরে। আমরা দেখলাম যাদবপুরে একটি ছেলে মারা গেল স্বপ্নদীপ নামে, তারপরেই স্বপ্নদীপের প্রায় খুনি কারা, আদেও সেটা খুন হয়েছে নাকি সে আত্মহত্যা হয়েছে সেটা জানার আগেই খানিকটা বিরোধী দলের মতো করেই সাংবাদিক মৌপিয়ানন্দী কয়েকজন ছাত্রকে ডেকে বললেন, কে তুমি, কে তুমি? একটা বিরাট চিৎকার চেঁচামেচির ভিডিও ফেসবুকে খুব ভাইরাল হলো। আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম বাংলার সাংবাদিকতা মৌপিয়ানন্দী থেকে, মাফ করবেন, মতি নন্দী থেকে মৌপিয়ানন্দীতে কনভার্ট হচ্ছে। যে মৌপিয়ানন্দীরা হয়তো টেলিভিশনে অর্ণব গোস্বামীকে দেখে ট্রেনিং পাচ্ছেন। তারপর রিপাবলিক বাংলার রমরমা হলো,
রিপাবলিক বাংলায় এই ময়ূক রঞ্জন ঘোষ, যাকে কয়েকদিন আগে সৃজন ভট্টাচার্য বলছিলেন, একটি ইন্টারভিউতে দেখছিলাম যে ও ছোটবেলায় এরকম ছিল না, জানো তো, এক্স্যাক্ট এই কথাটাই বলেছে। ছোটবেলায় ময়ূক রঞ্জন ঘোষকে শোনা যায় এসএফআই করতো। আসলে সমস্যা হচ্ছে 34 বছরে যে ছাত্র যাদবপুরে পড়তো, যে ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সবাই এসএফআই করতো, সবাই বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্যান ছিল, এবং সবাই আস্তে আস্তে একদিন বিজেপি হয়ে গেছে। যাই হোক, তো ময়ূক রঞ্জন ঘোষের কে আপনি সাংবাদিক বলবেন, কন্টেন্ট ক্রিয়েটার বলবেন, কি বলবেন, মানে অবাক লাগে। মানে একদিকে গৌর কিশোর ঘোষের মতো মানুষ, মানে সাংবাদিকতার মহিরুহ যাদেরকে বলা হয়, যার নামে আজকে কলকাতায় মেট্রো স্টেশন হচ্ছে, সেখান থেকে সেই ঘোষ সারনেম দিয়ে আজকে ময়ূক বাবু এমন একটা সাংবাদিকতার জায়গায় নিয়ে চলে গেলেন। বাঙালির প্রাইম টাইমে বাঙালি চানাচুর মুড়ি খেতে খেতে যে সংবাদ দেখতো প্রতিদিন, সে হঠাৎ করে কেউ একটা এসে বলল মিন করে সাংবাদিকতা নয়, মিন করে সাংবাদিকতা নয়, চিৎকার করতে হবে। চিৎকার করতে গিয়ে যাকে তাকে যা ইচ্ছে অপমান করা যাবে, যেখানে খুশি ঢুকে পড়া যাবে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টা দেওয়াল, যে দেওয়ালটা বহুদিন আগেই ছিল, সেই দেওয়ালের কে লিখেছে সেটা স্পষ্ট। এবার সাংবাদিক যে দেওয়ালটা যারা লিখেছে তাদের সংগঠনের কোনো নেতা নেত্রীকে প্রশ্ন না করে যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীদেরকে উত্তক্ত করছেন, রেজিস্ট্রারের ঘরে ঢুকে পড়ছেন। এই রিপাবলিক বাংলা যারা একেবারেই বিজেপি এবং বলতে পারেন যে কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় বিজেপির তোষামত করে চলেন, কেন্দ্রের হাতেই তো এনআইএ রয়েছে, কেন্দ্রের হাতে রয়েছে আর্মি ফোর্স, সব রয়েছে। তারা চাইছে যে যাদবপুরে এনআইএ এর আইন লাগু হোক, এনআইএ আসুক, এনআইএ এর আউটপোস্ট হোক, আর্মি এসে ক্যাম্প করুক, খুব ভালো কথা। তো তারা বিজেপি নেতাকে প্রশ্ন করতে পারে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে একটি সাক্ষাৎকার ইন্টারভিউ করতে পারে, সেটা না করে তারা ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করার নামে এক প্রকার আক্রমণ করছেন। এবার সাংবাদিকতা আস্তে আস্তে বাঙালির কাছে এটাই হয়ে দাঁড়াচ্ছে, এটা খুব অসুবিধে। আমরা যারা বড় হতে গিয়ে যেসব সাংবাদিকদেরকে লেখা পড়েছিলাম, জয়ন্ত ঘোষাল, গৌতম ভট্টাচার্য, আরো অনেকে, সুমন চট্টোপাধ্যায়, তারা এই কথাটা নিয়ে, এই যে ঘটনাগুলো ঘটছে কোনো এক অজ্ঞাত কারণে, তারা বাঙালির সাংবাদিকতার এই অধঃপতন নিয়ে কোনো কথা বলছেন না। এই জয়ন্ত ঘোষাল এক বিরাট সাংবাদিক, আমি নিজে ভীষণ শ্রদ্ধা করি, তিনি কিন্তু গৌর কিশোর ঘোষের প্রায় ছাত্র বলা চলে। জয়ন্ত ঘোষাল কিন্তু বিরোধিতা করছেন না। এরকম অনেক সাংবাদিক, বয়স্ক সাংবাদিক, আমার জয়ন্ত ঘোষালের নামটা মনে আসছে বলে বললাম, মাফ করবেন, আর অনেক সাংবাদিক রয়েছে, তারা এই ঘটনার বিরোধিতা করছেন না। বাংলা সাংবাদিকতা যে একবারে কলপাড়ের ঝগড়ায় পরিণত হয়েছে, সেইটা নিয়ে যারা বরিষ্ঠ সাংবাদিক তারা খুব একটা বিরোধিতা করছেন। এটা খুব খারাপ লাগছে বা অবাক লাগছে। আমরা যারা সাংবাদিকতায় সদ্য এসেছি বা জাস্ট কিছুদিন আগে পড়াশোনাটা শেষ করলাম, এবার একটা জিনিস জানিয়ে রাখা জরুরি যে এই ভিডিওটা দেখে আপনারা যারা দেখবেন, যারা বিজেপি সমর্থক, সিপিআইএম সমর্থক, তৃণমূল সমর্থক বা যে আদর্শরই আপনারা মানুষ হন না কেন, হয়তো ভিডিওটা দেখে আপনারা বলবেন আমি খুব যাদবপুর পন্থী, যাদবপুরের ছাত্র, বা প্রথম কথা আমি যাদবপুরের ছাত্র নেই, এবং যাদবপুরের নেশা ভাঙ বা যা নিয়ে কথাগুলো হয় সেটা আমি বিশ্বাস করি আমার চোখের দেখাতেও সেটা খুব একটা মিথ্যে নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্টিল নাও সন্ধেবেলা মাঠে বসে মদ খাওয়া হয়, বিভিন্ন নেশাভাঙ করা হয়, যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে একেবারেই উচিত নয়। আর একটা কথা বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই নেশাভাঙ করা হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পিছন দিকে ঝিলপাড়ে গেলে আপনারা যে কেউ বিকেলবেলা গেলে দেখতে পাবেন সেখানে ছেলেমেয়েরা বসে গাঁজা খাচ্ছে। তো গাঁজা শুধুমাত্র যাদবপুরের ছেলেমেয়েরা খায় এরকম নয়, বাংলার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই বিকেলবেলা সন্ধ্যের পর মাঠে বসে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন অলিগলিতে, আমি তো সব ক্যাম্পাস এখনো ঘুরিনি, তো সেখানে বসে গাঁজা মদ ইত্যাদি খায়, এবং যাদবপুর তার থেকে ব্যতি নয়। যাদবপুরের এই কাজকে আমি ব্যক্তিগতভাবে ঘোরতর বিরোধী। আমার মনে হয় একটা ছাত্রছাত্রীর পরিসরে একটা ক্যাম্পাসে কোনোদিন কেউ গাঁজা খাওয়া মদ খাওয়ার আসর চলতে পারে না। এবার চলতে পারে না বলে একটা সাংবাদিক হিসেবে আমার মনে হয় যে ছাত্রছাত্রীদেরকে আমি যখন প্রশ্ন করব তখন আমি প্রশাসনকেও প্রশ্ন করব।
এই মৌপিয়া নন্দী ভীষণভাবে ঘনিষ্ঠ বলে ধরে নেওয়া হয় তৃণমূলের একটা অংশে। আমি ধরে নিলাম তিনি নিরপেক্ষ সাংবাদিক, কিন্তু তিনি যাদবপুর নিয়ে আজ অবধি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করেননি, ব্রাত্য বসুর কোনো সাক্ষাৎকার নেননি। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসুকে ওখানে আটকে দেওয়া হয়েছে, কিন্তু উনি যখন এই স্বপ্নদ্বীপের হত্যা থেকে হত্যা কিনা আমি জানি না, মাফ করবেন, তো স্বপ্নদ্বীপের মৃত্যু থেকে আজকের যাদবপুরের ঘটনায় তিনি আজ অব্দি শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নটা করে উঠতে পারলেন না যে যাদবপুরের বসে মদ গাঁজা খাওয়া হয়, কেন আপনি এইটা নিয়ে বিরোধিতার পথে যাচ্ছেন না। কোন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ থেকে মৌপিয়া নন্দী, কিংবা আরেকটি চ্যানেল আমি দেখছি তমাল সাহা এনটিটি বলে একটি ইউটিউব চ্যানেল, তারাও ভীষণভাবে যাদবপুর নিয়ে খবর করছেন, খুব ভালো। কিন্তু কেউ যাদবপুরের যে মূল ইস্যুটা, যে কারণে ব্রাত্য বসুকে ঘিরে ধরা হয়েছিল সেদিনকে, যে যাদবপুর সহ কলকাতা পশ্চিমবঙ্গের কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত ছাত্র ভোট হচ্ছে না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার 3-4 বছর পর থেকে এই প্রায় 10 বছর ধরে বাংলার কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে একটাও ছাত্র ভোট হয় না। এটা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত, কিন্তু তারা করছেন না। আসলে এই রিপাবলিক বাংলা 10-12 জন সাংবাদিক মিলে ওখানে যে একটা ড্রামা তৈরি করছে, একটা টিভি সিরিয়াল তৈরি করছে, একটা কলপারের ঝামেলার মতো কাজ শুরু করছে, সেটা কি আদতে সাংবাদিকতা? সাংবাদিকতার কাজ, সাংবাদিকদের কাজ প্রশ্ন করা, কিন্তু কাউকে হিউমিলিয়েট করা নয়। ছাত্রছাত্রীদেরকে ধরে সেই অ্যান্টি ন্যাশনাল, এবার যে পোস্টারটা লিখেছে আপনি তার সংগঠন নেতাকে প্রশ্ন না করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে হিউমিলিয়েট করছেন। আমার কোথাও এই ঘটনায় মনে হয়, পুরো ঘটনা নিয়ে যেটা মনে হয়, যে এই ঘটনার পর দিয়ে আস্তে আস্তে সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজের ওপর সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে, আর যাচ্ছে বলে আস্তে আস্তে বেসরকারি কলেজগুলো ফুলে ফেপে উঠবে। জানি না, যাদবপুর থেকে এখনো পর্যন্ত তো পশ্চিমবঙ্গের অন্যতম সেরা সেরা ছাত্রছাত্রীরা বেরোয়, এবার এর ভবিষ্যতের কি আমরা তো কিছু জানি না। কিন্তু আবার বলছি, গৌর কিশোর ঘোষ থেকে ময়ূখ রঞ্জন ঘোষ আর মতি নন্দী থেকে মৌপিয়া নন্দীর বাঙালির সাংবাদিকতায়, বাংলার সাংবাদিকতায় যে অধঃপতন আমরা দেখতে পাচ্ছি, তা ভীষণ ভয়ের, ভীষণ শঙ্কার। আপনারা যারা সাধারণ মানুষ এই ভিডিওটা দেখছেন, আপনারা যারা ময়ূখ রঞ্জন ঘোষ, মৌপিয়া নন্দী এবং আমাদের ভিডিও প্রত্যেককে দেখেন, আপনাদের নিজস্ব একটা মতামত আছে। আপনাদের অনেকেই গৌর কিশোর ঘোষের লেখা পড়েছেন, আপনারা অনেকে মতি নন্দীর লেখা পড়েছেন, আপনারা জয়ন্ত ঘোষালের সাংবাদিকতা দেখেছেন, আপনারা এবিপি আনন্দে সুমনদের সাংবাদিকতা দেখেন। কি মনে হয় সাংবাদিকতার কি মান হওয়া উচিত? সাংবাদিকতা কোন পথে বাংলায়? আপনারা আপনাদের মন্তব্য করবেন। ভালো থাকবেন।